আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা বলবো যে ক্লাসটা শুরু করার আগে আগের দিন যেরকমটা বলেছিলাম কি আজকে আমরা কি বিষয়টা নিয়ে পড়বো, আজকে আমরা পড়বো হচ্ছে ডায়াবেটিস নিয়ে। এবং এই ডায়াবেটিস নিয়ে পড়ার ক্ষেত্রে যেটা আমরা জেনেছিলাম আগের দিন যে মেটাবলিক সিনড্রোম সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং এই আগের দিনের প্রশ্ন বলতে আগের দিনের কনফিউশন মানে যে টপিকটা পড়া হয়েছে না, এখনই বলুন, এখনই বলুন। হ্যাঁ, একদমই তাই। মানে দিনের পর দিন যখন এই জিনিসটা হচ্ছে তখন আমাদের বডিতে যখন ইনসুলিন কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে সেই বিষয়টা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ঠিক আছে? ইনসুলিনটা ওখানে ওখানে ওটা নষ্ট হয়ে গেল, এটা বেঁকে গেছে স্ক্রিনটা। হ্যাঁ, ইনসুলিনটা ওইখানে ওর কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে? আবার গ্লুকোজ যখন আসবে আবার আরেকটা নতুন ইনসুলিন সিক্রিশন হবে, বুঝা গেছে? আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা প্রথমে আজকে ডায়াবেটিস মেলিটাসটা নিয়ে জানবো, ঠিক আছে? ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে এটা হচ্ছে মেটাবলিক সিনড্রোমের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার বা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলা যেতে পারে। ডায়াবেটিস মানে পুরো নামটাই হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, নামটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে এই যে ডায়াবেটিসটাকে আমরা সবসময় বলি এবং ডায়াবেটিসের সাথে আরো একটা বিষয় ভীষণভাবে রিলেটেড, সেটা হচ্ছে ডায়াবেটিস যখন হচ্ছে, আমরা আগের দিনে পড়েছিলাম কি ডায়াবেটিস যখন হচ্ছে ডায়াবেটিসের সাথে সাথে আরো বাকি যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আসতে পারে। সেই কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে? সেই কমপ্লিকেশনগুলো ওবেসিটি হতে পারে, সেই কমপ্লিকেশনটা হাইপারটেনশন হতে পারে, ওকে? বা ধরুন ব্যাড কোলেস্টেরল যেটা রয়েছে বা এলডিএল যেটা রয়েছে সেইটা বেড়ে গেল, তো এরকম বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসতে পারে এক্ষেত্রে। কিন্তু এগুলো কখন আসে এটা ভীষণ দরকার জানাটা, যে ডায়াবেটিসটা কেন হচ্ছে, যেটা আমরা প্রধান কারণ হিসেবে জেনেছিলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে, এখানে যখন আপনারা ডায়াগ্রামটা দেখবেন তখনও বুঝতে পারবেন কি যখন ইনসুলিন তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে প্যানক্রিয়াসটা রয়েছে এই প্যানক্রিয়াসে আমাদের ইনসুলিন তৈরি হলো, সে ডিরেক্ট চলে গেল কোথায়? আমাদের ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড স্ট্রিমেতে চলে গেল। এবং স্টমাক থেকে ইন্টেস্টাইন থেকে যে গ্লুকোজটা এসেছিল তারাও যখন গেল, দুজনে একসাথে মিক্স আপ হলো। গ্লুকোজটা যখন মিক্স আপ হয়ে গেল ইনসুলিনের সাথে, এবারে সে কি করবে? আমার সেলের মধ্যে যাবে। এরকম হলো ইনসুলিনের পরিমাণটা কম কিন্তু গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি। তো যতটা পরিমাণ ইনসুলিন সিক্রেশন হয়েছিল ঠিক ততটা পরিমাণে যদি গ্লুকোজ না থাকে, তার থেকে যদি অনেক বেশি থাকে, তাহলে বাকি এক্সট্রা গ্লুকোজ যেগুলো রয়েছে সেগুলো আমাদের ব্লাড ভেসেলে জমতে থাকবে, ওকে? এবং এই যে এক্সট্রা গ্লুকোজ যেটা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে জমছে এটা কিন্তু নর্মাল, সেই কারণে আমরা
বলে থাকি যে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলের একটা নর্মাল রেঞ্জ রয়েছে, এর থেকে বেশি হয়ে গেলে তখন আমরা বলি ডায়াবেটিস হয়েছে। ওকে, তো এই যে নর্মাল রেঞ্জটা, এই নর্মাল রেঞ্জের থেকে যখন বেড়ে যাচ্ছে গ্লুকোজের পরিমাণটা, অর্থাৎ আমরা এত বেশি পরিমাণে কার্বোহাইড্রেট রিচ খাবার খাচ্ছি যার থেকে গ্লুকোজ সিনথেসিস অনেক বেড়ে যাচ্ছে। ওকে, এছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য খাবার বলতে সেটা আমি হাই অ্যামাউন্ট অফ প্রোটিন বলতে পারি, হাই অ্যামাউন্ট অফ ফ্যাট বলতে পারি, যে কোনো কিছু কিন্তু এক্সেস ভালো নয়। এবং গ্লুকোজ এমন একটা নিউট্রিয়েন্ট যেটা এই মানে নন কার্বোহাইড্রেট সোর্স থেকেও কিন্তু তৈরি হতে পারে। যে কোনো নন কার্বোহাইড্রেট সোর্স, সেটা প্রোটিন হতে পারে মানে ফ্যাটি অ্যাসিড হতে পারে, বা সেটা অ্যামাইনো অ্যাসিড হতে পারে। এই দুটো নন কার্বোহাইড্রেট সোর্স থেকেও আমাদের বডিতে অনেক সময় গ্লুকোজ জেনারেট হয়। তাহলে আমরা অলরেডি আমাদের বডিতে হয়তো কিছু সময় গ্লুকোজ জেনারেট হচ্ছে কিছু নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, এর সাথে আমরা আরো বেশি করে এই ধরনের কার্বোহাইড্রেট রিচ ফুড নিলাম, যার ফলে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে গ্লুকোজ লেভেলটা অনেক বেড়ে গেল, তার ফলে ডায়াবেটিস দেখা যায়। এবং যখন কারোর ডায়াবেটিস হয়েছে, এটা কিন্তু বলা যায় না যে মানে ডায়াবেটিস হয়েছে মানে তার বডিতে প্রথমেই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সেটা নয়। কিন্তু যখন ডায়াবেটিস হচ্ছে তার মানে আমাকে বুঝতে হবে যে আমার বডিতে বা আমার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা অলরেডি অনেকটা বেশি। এবার সেই অ্যামাউন্ট অফ ইনসুলিন আমার বডিতে নেই, তখন এই যে বেশি বেশি করে ইনসুলিন সিক্রেশন হচ্ছে এবং আমার সুগার হয়েছে, আমরা তো নর্মালি এটা বলে থাকি যে আমাদের সুগার হয়েছে। তো আমরা যখন ভাবি যে না আমার সুগার হয়েছে, তখন কিন্তু অবভিয়াসলি সেই টেনশন একটা চলে আসে এবং তখনই আমরা কি করি, মেডিসিন নিচ্ছি। এবং মেডিসিনটা যখন আমরা নিচ্ছি তখন সে কি কাজ করছে, এই প্যানক্রিয়াসটার ওপরে চাপ দিচ্ছে। আমরা আগের দিন পড়েছিলাম কি প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিনটাকে সিক্রিট করে। এবারে বিটা সেলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে এই ইনসুলিন সিক্রেশনে, তার থেকে বেশি যদিও সিক্রিট করে। ধরুন আপনার সারাদিনের কাজের টাইম লিমিট হচ্ছে 10 ঘন্টা, তো আপনাকে এসে বলা হলো যে না প্রচুর কাজের প্রেশার আছে, তো তোমাকে 12 ঘন্টা কাজ করতে হবে। ঠিক আছে, আপনি করলেন। এবার আপনার বস দেখছে যে না এই তো 12 ঘন্টায় তো কাজটা ভালো করে দিচ্ছে, তাহলে ওকে আরো 1 ঘন্টা এক্সট্রা দেওয়া যায় বা আরো 2 ঘন্টা এক্সট্রা দেওয়া যায়। আরো 2 ঘন্টা আপনাকে এক্সট্রা কাজ করতে বললো, আপনাকে 14 ঘন্টা কাজ করতে বললো, আবারও এক্সট্রা কাজ দিল, 14 ঘন্টাও আপনি খুব ভালোভাবে করে নিচ্ছেন, তাহলে আবারও এক্সট্রা দিল, তাহলে আরো কত হয়ে গেল, 16 ঘন্টা কাজ করছেন। এবার এই যে ক্রমশ আপনার কাজের ডিউরেশনটা বাড়তে থাকছে, এই কাজের ডিউরেশন বাড়া মানে হচ্ছে আমরা যখন মেডিসিন নিচ্ছি, মেডিসিন নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যখন কারোর ডায়াবেটিস ধরা পড়েছে এবং সে যখন মেডিসিন নিচ্ছে, প্রথম দিকে তার সুগার লেভেল কম থাকে। কারোর যদি 180 দেখা যায় এবং তারপরে যদি সে মেডিসিন নিতে শুরু করে, দেখা যায় তার সুগার লেভেলটা কম হচ্ছে। এবার যেই মুহূর্তে আমি দেখলাম যে আমার সুগার লেভেলটা কমে গেছে, আমি কিন্তু ভাবতে থাকি যে ঠিক আছে, তাহলে তো ওষুধটা বেশ ভালো, ওষুধটা নিয়ে তো আমার সুগারটা কমছে, তাহলে আর আমি খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন রাখবো না। আমি তখন কি খেতে শুরু করি, আমি আলু খেতে শুরু করলাম, আমি ভাত খেতে শুরু করলাম, আমি মিষ্টি খেতে শুরু করলাম, বা এই ধরনের যে খাবারগুলোতে প্রচুর সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে সেইগুলো আমি খাওয়া শুরু করলাম। তাহলে এই যে এক্সেস কার্বোহাইড্রেটগুলো আমি আবার নিতে থাকলাম, এটা হচ্ছে ওই এক্সট্রা করে 2 ঘন্টা আমি আমার কাজেতে বাড়াচ্ছি। বস দেখছে কি আপনার কোনো সমস্যা হচ্ছে না, 2 ঘন্টা করে বাড়িয়ে যাচ্ছে। সেম জিনিসটা আমি করছি, আমি দেখছি আমার মেডিসিন নিয়ে তো তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, আমার তো সুগার লেভেল কম আছে, তাহলে কেন আমি খাবার দাবার খাবো না, আমি খাবার দাবার বাড়িয়ে যাচ্ছি। যেগুলো আমি ভেবেছিলাম আমি বন্ধ করব, সেগুলো আমি বন্ধ করছি না। এটার আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে, যত বেশি আমাদের বডির মধ্যে এই গ্লুকোজটা আসছে, প্যানক্রিয়াসটা কিন্তু তত বেশি প্রেসারাইজ করছি আমরা। ঠিক আছে, বিটা সেল তত বেশি কাজ করছে। হয়তো যেই বিটা সেল ইনসুলিন সিক্রেশন করতো, হয়তো দেখা যাচ্ছে হয়তো সে 1 সপ্তাহে যে ইনসুলিন, যে অ্যামাউন্ট অফ ইনসুলিনটা সিক্রেট করছে, এই এত বেশি গ্লুকোজ আসার কারণে সে হয়তো 1-2 দিনে এই পুরো ইনসুলিনটা সিক্রেট করে দিল। সব কিছুর একটা লিমিট রয়েছে।
একটা সময়ের পরে গিয়ে কি হচ্ছে, বিটা সেলটা আর কাজ করতে পারছে না। তখন আমরা দেখছি দূর বাবা কতদিন ধরে ওষুধ খাচ্ছি তাও তো সুগার কমছে না, প্রথম দিকে বেশ কমেছিল, এখন আর কিছুতেই কমতে চাইছে না। আমরা আবার ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টর কি করছে, মেডিসিনটা চেঞ্জ করে দিচ্ছে, মেডিসিন চেঞ্জ করে দিচ্ছে, বা হয়তো যখন আমরা আগে হয়তো আমরা দিনে একবার খেতাম সেটা দুবার হয়ে গেল। এই বিষয়টা আলটিমেটলি কি হচ্ছে, ওই এক্সট্রা ডোজেস অফ মেডিসিন আমাদের বডিতে গিয়ে ও কি করছে, আবার যে ভালো যে হেলদি বিটা সেলটা রয়েছে সেটাকে আবার প্রেশারাইজ করছে। তাহলে এইভাবে দিনের পর দিন কিন্তু আমরা আমাদের বিটা সেলগুলোকে ড্যামেজ করে দিচ্ছি বা ওগুলোর ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এবার একবার যদি বিটা সেল ডিস্ট্রাকশন হয় সেটাকে তো আমি রিকভার করতে পারছি না, কারণ আমি তো আমার খাওয়ার প্যাটার্ন, আমার যে ফুড প্যাটার্ন বা আমার যে লাইফস্টাইল প্যাটার্ন, লাইফস্টাইলের মধ্যে কি আগের দিন বলেছিলাম মেন্টাল হেলথ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার এই মেন্টাল হেলথ, আমার ফিজিক্যাল হেলথ, এই দুটোকে তো আমি মেনটেন করছি না। তার ফলে কি হচ্ছে, দিনের পর দিন বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে এবং আপনি একটা জায়গায় দুটো ওষুধ খাচ্ছেন, তারপরেও বেশ কিছুদিন পরে গিয়ে দেখছেন আবারও আপনার সুগার লেভেলটা ওই একই রয়ে গেছে। তখন আপনি কি করছেন, আবার ডাক্তারের কাছে যাচ্ছেন, আরো বেশি ডোজেস অফ মেডিসিন নেওয়া হচ্ছে। এইগুলো করতে করতে আস্তে আস্তে কি হবে, আপনার বাকি যে কমপ্লিকেশনগুলো রয়েছে, এই যে বাকি কমপ্লিকেশনগুলো সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে। যখন সেইগুলো ডেভেলপ করলো তখন আপনি সেগুলোকে, মানে কারোর যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায় সে মেডিসিন ছাড়া থাকতে পারছে না, তাকে সেটার জন্য মেডিসিন নিতে হচ্ছে। কারোর যদি কোলেস্টেরল হাই হয়ে যায় সে কোলেস্টেরল ছাড়া থাকতে পারছে না, তাকে কোলেস্টেরলের মেডিসিন নিতে হচ্ছে। এইভাবে করতে করতে কিন্তু আমরা পুরোপুরিভাবে একটা আর্টিফিশিয়াল মেডিসিন ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে থাকি। এবং এগুলোর সব থেকে বড় কমপ্লিকেশন হচ্ছে প্রত্যেকটা মেডিসিনের যে হেভি মেটালস গুলো থাকছে, যে টক্সিনস গুলো থাকছে, সেগুলো আস্তে আস্তে গিয়ে আমাদের লিভারে জমা হচ্ছে, আপনাদের কিডনিতে জমা হচ্ছে, এবং যার ফলে বিভিন্ন ধরনের ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস হতে থাকে। যত আমাদের লিভার ড্যামেজ হচ্ছে তত কিন্তু গ্লাইকোজেন স্টোরেজ সিস্টেমটা কমে যাচ্ছে, ফলে সুগার লেভেল অটোমেটিক্যালি বাড়তে থাকবে। এবং একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে যাদের অনেক মানে হাই সুগার যাদের, তাদের ক্ষেত্রে কি হয়, লিভারে এবং কিডনি যেহেতু কিডনিটা আমাদের বডির একটা ফিল্ট্রেশনের কাজ করছে, ছাঁকনির মতো কাজ করছে, তো সেখানে গিয়ে জমা হচ্ছে। এবার যখন দেখা যাচ্ছে যে কোনো মেডিসিন নিয়ে আর কোনো কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না, কারণ ওই মেডিসিনের অ্যাকচুয়ালি কাজটা কি ছিল, আমাদের বডিতে আমাদের প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেলগুলোকে প্রেসার দেওয়া। এবার দেখা যাচ্ছে আমাদের প্যানক্রিয়াসে বা আমাদের বিটা সেলটা আর প্রেসার নিতে পারছে না, ঠিক আছে, অলমোস্ট বিটা সেলগুলো ড্যামেজ হতে শুরু করে দিয়েছে, তার মানে আমার মেডিসিন নিয়ে কোনো লাভ হবে না। তখন এবার ডাক্তার কি শুরু করছে, ইনসুলিন স্টার্ট করছে। এবং অনেকের ক্ষেত্রে হয় যারা মেডিসিনের সাথে সাথে ইনসুলিন নিচ্ছে, তার মানে কি তখন মেডিসিনের ডোজটা একটু কমিয়ে দেওয়া হয়, মানে বিটা সেলের উপরে অতটা চাপ দিচ্ছি না, বিটা সেল যে অ্যামাউন্ট অফ ইনসুলিনটা সিক্রিট করছিল ওই সেম অ্যামাউন্ট অফ, মানে ওই সেম ইউনিট, কেউ আনমিউট হয়ে গেছে, মিউট করে দিন একটু, ওই সেম ইউনিট অফ ইনসুলিনটা আমরা বাইরে থেকে ইনজেক্ট করছি। তার ফলে কি হলো, আমার বিটা সেলে চাপ দিতে হলো না, ফলে আমাদের সুগার লেভেলটা কমতে থাকলো। এবং যেই মুহূর্তে আমাদের সুগার লেভেলটা কমলো, আমরা কিন্তু আবারও সেই একই ভুল করি। হ্যাঁ, আবারও কোন ভুলটা করি, কি আমরা আবার দেখা যায় কি, কেউ আনমিউট হয়ে গেছেন বোধহয়, একটু প্লিজ মিউট করে দিন। তো আমরা আবারও সেই একই ভুলটা করি, সেটা কি, যে যখন আমরা দেখছি যে সব খাচ্ছি, মানে যাই হোক সব খাচ্ছি না, মানে এত রেস্ট্রিকশন করে কি হবে, সুগার লেভেলটা তো কম আছে, আচ্ছা ঠিক আছে একটু খেয়ে নিই, এগুলো করতে করতে আবারও আমাদের ডোজেস গুলো বাড়তে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব কমন ইয়েট সিম্পল কমপ্লিকেশন, মানে এটা আমাদের হাতেই রয়েছে, বাট সেটা আমরা মেনটেন করতে পারছি না। আচ্ছা, সেকেন্ড কি হচ্ছে, হ্যাঁ, এরপরে আমরা চলে যাব একটু এই যে বিভিন্ন ধরনের ডায়াবেটিস গুলো দেখি, এই ডায়াবেটিস গুলোর মধ্যে জয়েন করি, অফ হয়ে গেছিল।
আচ্ছা, আমার আওয়াজটা কি ক্লিয়ার আছে এবার? আমার আওয়াজটা ক্লিয়ার আসছে সবার কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে আমার অডিও ভিডিও সবটা ক্লিয়ার আছে? ওকে ওকে, নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি। না না না, আমি ওই কারণেই মানে নেটওয়ার্ক ছিলই না অ্যাকচুয়ালি, আর করাই কিছু। তো যাই প্রথম থেকে বলি, যেটা হচ্ছে আমরা প্রথমত তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। এই টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটা কি আমরা এতক্ষণ ধরে কি জানলাম, যে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কি রেগুলেট করছে? ইনসুলিন হরমোন। যে ইনসুলিন হরমোনটা আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে সিক্রেশন হচ্ছে। কারোর ক্ষেত্রে যদি এই বিটা সেলটা অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ বিটা সেল অ্যাবসেন্ট মানে তার বডিতে ইনসুলিন সিক্রেশন হচ্ছে না। যদি ইনসুলিন সিক্রেশন না হয় তো অটোমেটিক্যালি ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকবে না। তাহলে যাদের ডিউ টু দি ল্যাক অফ ইনসুলিন হরমোন অর ডিউ টু দি অ্যাবসেন্স অফ ইনসুলিন হরমোন যাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে বলা হবে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। ওকে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস বলা হবে সেই অবস্থাটাকে। এবং সেই জন্য এই টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। ওকে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বা IDDM, এটাকে শর্ট ফর্মে যদি বলি কি হবে? IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ ইনসুলিনের উপর ডিপেন্ড করে যখন আমাদের ডায়াবেটিস হচ্ছে, সেই অবস্থাটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। এবং কারোর যদি বিটা, বুঝতে পারবো একদম চাইল্ডহুড স্টেজ থেকে এটা বোঝা যাবে। ওকে, তাহলে চাইল্ডহুড স্টেজে মানে যেহেতু এই ডায়াবেটিসটা একদম মানে ছোট থেকেই হতে পারে, অনেক সময় আমরা শুনি এটা খুব রেয়ার, খুবই রেয়ার যদিও, কিন্তু তাও আমরা শুনি কি বাচ্চাদের ডায়াবেটিস হয়েছে এবং তাকে কি করতে হয়, যে ইনসুলিন ইনজেকশন নিতে হয় অনেক সময়। সেটা হচ্ছে এই টাইপ 1 ডায়াবেটিস। এটা একটা অটো ইমিউন ডিজিজ বলা যেতে পারে, অর্থাৎ আমাদের বডির সেই ক্যাপাসিটি নেই সো দ্যাট ইট ক্যান প্রোডিউস অর ইট ক্যান সিক্রেট দি ইনসুলিন হরমোন। সেই জন্য এই টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটাকে কিন্তু আবার জুভেনাইল ডায়াবেটিস মেলিটাসও বলা হয়। জুভেনাইল কথাটার মানে হচ্ছে চাইল্ডহুড। এই জুভেনাইল কথাটার মানে চাইল্ডহুড। ওকে, যেহেতু এটা বাচ্চাদের থেকে দেখা যায় তাই এটাকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এবং এই ক্ষেত্রে মেডিসিনের কোনো কাজ নেই, কারণ মেডিসিনের কাজটা কি? মেডিসিনের কাজটা হচ্ছে আলটিমেটলি বিটা সেলকে ট্রিগার করা, তাকে চাপ দিয়ে ইনসুলিনকে বের করে আনা। যেহেতু বিটা সেল নেই, যেহেতু ইনসুলিন নেই, তাই মেডিসিনের কোনো কাজ নেই। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ইনসুলিন ইনজেকশন দেওয়া, বাইরে থেকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়া ইনসুলিনের, যাতে করে আমাদের বডি একেবারে ওই ইনসুলিন হরমোনটাকে পেয়ে যায়। ওকে, এটা গেল 1 নম্বর। নেক্সট কি 2 নম্বরটা কি? সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসটা বেসিক্যালি আমাদের লাইফস্টাইলের জন্য হচ্ছে। সেই লাইফস্টাইলের মধ্যে আগের দিন বলেছিলাম কি, যে ভুলভাল খাওয়া দাওয়া, হ্যাঁ, আমাদের স্ট্রেস, আমাদের ফুড প্যাটার্ন, এই সব কিছুর জন্য যখন ইনসুলিন কাজ করতে পারছে না বা আমাদের ব্লাড স্ট্রিমে,
যখন গ্লুকোজ লেভেলটা প্রয়োজনের তুলনায় বেড়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে বলা হবে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। যেহেতু এখানে ইনসুলিনের উপরে ডিপেন্ড করে ব্লাড সুগার লেভেল এলিভেট হয়নি, তাই এটাকে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। ওকে, এটাকে শর্ট ফর্মে আমরা কি বলতে পারি? NIDDM বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ডায়াবেটিস, যেটা একটু এজ হওয়ার পরে দেখা যায়, at least মিডল এজে, মানে আফটার 35 or আফটার 40 ইয়ার্স এই টাইপ 2টা দেখা যায়। কারণ এই যে এত বছর ধরে আমরা আমাদের হেলথের উপরে, আমাদের প্যানক্রিয়াস, আমাদের স্টমাক, আমাদের ইন্টেস্টাইনের উপরে যে এক্সট্রা লোডগুলো এনেছিলাম, সেই এক্সট্রা লোডের কারণে একটা সময়ের পরে গিয়ে দেখা গেল আমাদের বডি যখন আর কোনোভাবেই গ্লুকোজকে কন্ট্রোল করতে পারলো না, তখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল। ওকে, এছাড়াও আরো একটা টাইপ হয়, যেই টাইপটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। জেস্টেশনাল কথাটার মানে হচ্ছে প্রেগন্যান্সি। তাহলে অনেক এরকম কেসেস থাকে যেখানে ডিউরিং প্রেগন্যান্সি অনেক মহিলা কিন্তু ডায়াবেটিসে এফেক্টেড হচ্ছে, এবং এটা খুব টেম্পোরারি একটা বিষয়। যেহেতু ডিউরিং প্রেগন্যান্সি একটা হিউজ হরমোনাল ইমব্যালেন্স চলতে থাকে আমাদের বডিতে, সেই জন্য কি হয় কি এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কখনো কখনো আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ বলেছিলাম যে ইনসুলিন ছাড়া বাকি যে হরমোনগুলো রয়েছে তারা কি করে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে সবসময় বাড়াতে সাহায্য করে। এবার ডিউরিং প্রেগন্যান্সি মুড সুইং হচ্ছে, বিভিন্ন ফুড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অনেক কিছু হয়, তো তার ফলে হতেই পারে স্ট্রেস হরমোন বেড়ে গেল বা কিছু, যার কারণে কিন্তু এই জেস্টেশনাল ডায়াবেটিসটা হচ্ছে। এবং আফটার ডেলিভারি এটা আবার ঠিক হয়ে যায়, আবার নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল আবার নর্মালে চলে আসে। কিন্তু এই জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যেহেতু ডিউরিং প্রেগন্যান্সি ডায়াবেটিস হয়েছিল, তো খুব স্বাভাবিকভাবে ডক্টর আমাকে একটা ব্লাড সুগার কন্ট্রোলের জন্য মেডিসিন দিয়েছে। তাহলে সেই মেডিসিনটা দিয়ে কি কাজ করেছে? আমার প্যানক্রিয়াসটাকে প্রেসার দিয়েছে। তাহলে প্যানক্রিয়াসের কিন্তু এই টেন্ডেন্সিটা রয়েছে, ঠিক আছে, প্রেসার নেওয়ার টেন্ডেন্সি রয়েছে। ফলে এমনটা হতেই পারে যে আজকে ডেলিভারি হলো, কালকে না হোক, কালকে হয়তো আমার ব্লাড সুগার লেভেলটা কমে গেল, মানে এত ফাস্ট না, আমি কথার কথা বলছি, 10 বছর পরে আমি যদি আমার খাওয়ার প্যাটার্নটাকে মেনটেন না করি, তাতে কিন্তু আমার ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে। এবং বিশেষ করে এটা দেখা যায়, ডায়াবেটিসটা হয়েছিল মানে ফার্স্ট ইস্যুতেই জেস্টেশনাল ডায়াবেটিসটা দেখা গিয়েছিল, তো আফটার ডেলিভারি সেটা নর্মাল হয়ে গেল। সেকেন্ড ইস্যু টাইমে আবার ডায়াবেটিসটা রিঅকার করলো, এবং তারপরে গিয়ে সেটা আর ঠিক হলো না। কেন হলো না? জাস্ট কি আমাদের বডির ওই টেন্ডেন্সিটা হয়ে গেছে, আমাদের বিটা সেলগুলো কিন্তু অলরেডি ড্যামেজ হয়েছিল তখন। সেই জন্য এই জেস্টেশনাল ডায়াবেটিস যাদের হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের আফটার ডেলিভারি মানে পোস্ট প্রেগন্যান্সি তাদের একটা লাইফস্টাইল মেনটেনেন্স খুব দরকার। বোঝা গেল এইটুকু? এইটুকুর মধ্যে কারোর কোনো ডাউট, কারোর কোনো অসুবিধা নেই তো এটার মধ্যে? ওকে, টাইপ 1টা হচ্ছে যে মুহূর্তে আমাদের বডিতে এই জিনিসটা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? টাইপ 1 মানে আচ্ছা, ডিএম মানে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? টাইপ 1 এর কারণটা কি? ডিউ টু অ্যাবসেন্স
প্যানক্রিয়াটিক বিটা সেল। তার মানে প্যানক্রিয়াটিক বিটা সেল যদি অ্যাবসেন্ট থাকে তার মানে কি হবে, ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না। নেক্সট কি, ডিউ টু ল্যাক অফ প্যানক্রিয়াটিক বিটা সেলস, এখানেও তাই, অর ইনসুলিন হরমোন। এই দুটো কারণ হচ্ছে টাইপ 1 এর। যখন প্যানক্রিয়াসে বিটা সেল থাকছে না বা ইনসুলিন হরমোন থাকছে না বা ভীষণ সামান্য পরিমাণে রয়েছে, which is not at all sufficient to regulate whatever the amount we are synthesizing in our body, whatever the glucose we are synthesizing in our body, the amount of beta cell or the amount, the unit of insulin hormone is not sufficient. সেই অবস্থায় টাইপ 1 ডায়াবেটিস হয়, and this is the autoimmune disease. ওকে, কারণ এটা একদম ছোটবেলা থেকেই না হবে, হঠাৎ করে বড়বেলায় গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না ও বাবা আমাদের বডিতে তো ইনসুলিন হরমোন কাজ করছে না, এটা নয়। একদম ছোটবেলা থেকে যখন বডি ডেভেলপ করতে শুরু করেছে সেই সময় এই সমস্যাটা দেখা যাবে। হ্যাঁ, autoimmune disease occurs in childhood. ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1 এর ক্যারেক্টারিস্টিক বলতে পারি আমরা। ওকে, বোঝা গেছে সবার? লাইফস্টাইলের ব্যাপার কাজ করবে, বিটা সেল ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এখানে লাইফস্টাইলটা কেমন কাজ করবে, তাদের তো একটা ইনসুলিনের ইনজেকশন দিচ্ছি। এবার সেখানে আমি যদি লাইফস্টাইলটা মেনটেন না করি, যদি আমি প্রচুর গ্লুকোজ নিই তাহলে আমাকে প্রচুর ইউনিট অফ ইনসুলিন নিতে হবে। যদি আমার লাইফস্টাইলটা ঠিক করি তাহলে আমাকে ইনসুলিনের ইউনিটটা আমি কম নিতে পারবো। এটাই যা ডিফারেন্স, মানে ইনসুলিন ইনজেকশনটা আমাকে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ নট রিভার্সেবল। কিন্তু আমি খাওয়া দাওয়ার প্যাটার্নটা যদি ঠিক রাখি বা আমার স্ট্রেস লেভেলটা যদি কম রাখি তাহলে ইনসুলিনের ইউনিটটা আমাকে কম নিতে হবে। বিটা সেল ড্যামেজের কারণ নয়, মানে এখানে ওদের বিটা সেলটা ড্যামেজ হচ্ছে না, ওদের বিটা সেলটা কমপ্লিটলি অ্যাবসেন্ট বা সেটা খুব কম পরিমাণে রয়েছে। ড্যামেজ তো হচ্ছে আমাদের মানে অ্যাডাল্ট এজে যখন টাইপ 2 হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে ড্যামেজ। আর অ্যাবসেন্স বা মানে পরিমাণটা কম যদি হয় সেইটা হচ্ছে টাইপ 1। ঠিক আছে, ক্ষরণটা কম হচ্ছে সেক্ষেত্রে। হ্যাঁ, ওটা কারণ ওইভাবে বলা যায় না, এটা বিভিন্ন কারণে হতে পারে, মানে ওটা ওরকম কিছু কারণ হয় না। হ্যাঁ, এটা ইনবর্ন। অটোইমিউন মানে হচ্ছে ইনবর্ন ডিজিজ যেগুলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম দুটোর গ্যাপিংটা আপনাকে বুঝতে হবে না। টাইপ 1 মানে হচ্ছে সেটা চাইল্ডহুড ডায়াবেটিস, বাচ্চাদের হবে। আর যখন আমি দেখছি যে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা একদম কমছে না অ্যাডাল্ট এজে, সেটা হচ্ছে টাইপ 2। কোনো বাচ্চার যদি ব্লাড গ্লুকোজ লেভেল হাই থাকে তার মানে সেটা টাইপ 1 এ রয়েছে। ঠিক আছে, কিন্তু কোনো বড়দের, মানে আমি আমার বয়সে এসে যদি দেখছি, অ্যাডাল্ট এজে যাওয়ার পরে আমি যদি দেখছি কি আমার ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি, হ্যাঁ, আমি মেডিসিন নেওয়ার পরেও সেটা কমছে না, সরি মেডিসিন নেওয়া না, মানে খাওয়া দাওয়াটা এত ভুলভাল হচ্ছে কি আমার সেটা কমছে না, তার মানে ওটা টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, কিন্তু টাইপ 1টা হচ্ছে বিফোর 18 ইয়ার্স, বিফোর 18 ইয়ার্স এটা হয়ে যায়। এবং 18 ইয়ার্সটা আমি ম্যাক্সিমাম বললাম, তার অনেক আগে থেকে এটা শুরু হয়।
মানে 5-6 বছর থেকে, কোনো কোনো হয় 10-12 বছর। আমার কাছে এমন অনেক পেশেন্ট এসেছিলেন যাদের হয়তো মানে বয়স হচ্ছে 14 বছর কিন্তু ভীষণ হাই সুগার। কেন হচ্ছে? বিকজ অফ দি টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে? অ্যান্ড টাইপ 2 ইজ রিভার্সেবল। রিভার্সেবল মানে এটাকে চেঞ্জ করা যাবে, আমি আমার ব্লাড সুগার লেভেলটাকে নরমাল করতে পারবো। এই টাইপ 1টা হচ্ছে নন রিভার্সেবল, এটাকে আমি ঠিক করতে পারবো না। আমি আমার বডিতে নতুন করে একটা বিটা সেলকে ইমপ্ল্যান্ট করতে পারবো না। হ্যাঁ, সেটাই তো বললাম, টাইপ 2টা হচ্ছে মোস্ট কমন, এটাই মানে 80-90% হচ্ছে টাইপ 2, সেটা লাইফস্টাইলের জন্য হচ্ছে। টাইপ 1 হচ্ছে ম্যাক্সিমাম লাইক মানে 1-5% হচ্ছে টাইপ 1, এবং জেস্টেশনাল ডায়াবেটিসটাও তাই ওই রকম 1-5% এর মধ্যে ভ্যারি করছে হচ্ছে জেস্টেশনাল। কোনটা কোনটা কোনটা? জেস্টেশনাল জি জি জি। বিটা সেল নষ্ট হয় না। আমি ডায়াবেটিসের কি কি কারণ বলেছিলাম? একটা মেন্টাল হেলথ বলেছিলাম, প্রচুর স্ট্রেস থাকলে তখন যে রিসেপ্টরগুলো সেগুলো ব্লক হয়ে যেতে পারে, তাই তো? এবার প্রেগন্যান্সির সময় কি হচ্ছে, যেহেতু অনেক হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, অনেক হরমোন রয়েছে যারা ইনসুলিনকে কাজ করতে দিচ্ছে না, মুড সুইং তো অনেক বেশি হয় প্রেগন্যান্সির সময়, আমরা প্রত্যেকে জানি। তার মানে কি, স্ট্রেস হরমোন যেগুলো রয়েছে তার ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যার ফলে ওই রিসেপ্টরটা ব্লক হয়ে যাচ্ছে। সেলের যে রিসেপ্টরগুলো থাকছে সেই রিসেপ্টরগুলো ব্লক হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাওয়ার ফলে ইনসুলিন আর প্রপারলি কাজ করতে পারছে না। এবং আমাদের বডিতে একমাত্র ইনসুলিন রয়েছে যে ব্লাড থেকে গ্লুকোজটাকে বেরোতে হেল্প করে, মানে ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে কম করে। বাকি যত হরমোন রয়েছে সেই প্রত্যেকটা হরমোন কিন্তু আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে বাড়াতে সাহায্য করে। সেই জন্য যখন অন্যান্য সব হরমোনের একটা ইমব্যালেন্স তৈরি হলো, তখন সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেলটা বেশি হতেই পারে, রিসেপ্টরগুলো ব্লক হয়ে গিয়ে লেভেলটা বাড়তেই পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইটুকুর মধ্যে আর কারোর কোনো প্রশ্ন, আর কোনো ডাউট কারোর? হুম 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 হুম। হ্যাঁ, ওটা তো রিভার্সেবল। রিভার্সেবল মানে কি? রিভার্সেবল মানে যেটা সেরে যাবে, এটা হচ্ছে রিভার্সেবল। তো সেটা তো সারছে না, টাইপ 1 তো আমি সারিয়ে দিতে পারবো না। আমি তাকে বড়জোর বলতে পারি তার খাওয়া দাওয়ার মধ্যে কি কি চেঞ্জেস করতে পারে যাতে করে তার সুগার লেভেলটা একটু কম থাকে, এটা আমি তাকে বলতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি তাকে কখনোই বলতে পারবো না যে তার এটা ঠিক হয়ে যাবে, ব্লাড সুগার লেভেল মানে ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। হুম, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হুম হুম কি করে হবে? টাইপ 2 মানে তো বারবার বলছি বিটা সেলটা ড্যামেজ হচ্ছে, যেখানে আমার নেই, বিটা সেলটাই নেই, সেখানে ড্যামেজ কি করে হবে? আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে পড়লো, ঠিক আছে, কিন্তু আপনার যদি বাড়িই না থাকে, ফাঁকা জমি আছে, সেখানে বাড়ি ভাঙবে কোথা থেকে? বাড়িটাই যদি না থাকে। বোঝা গেল কি বললাম? মানে আর্থকোয়েক হয়েছে, আর্থকোয়েকের জন্য একটা বাড়ি ভেঙে পড়েছে, তাহলে আপনি দেখছেন আপনার তো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আপনার তো ফাঁকা জমি, আপনার তো বাড়িটাই নেই। তাহলে আর্থকোয়েক যেখানে হয়েছে, যেখানে বাড়ি আছে, তাকে চিন্তা করতে হবে, তাকে ভাবতে হবে না। আমার টাইপ 1 আছে, আমার তো বিটা সেলটাই নেই, তাহলে আমার টাইপ 2টা হবে কি করে? এটাই তো আসল কারণ। বুঝতে পারলাম? হুম, নিয়ে যেতে হবে, ইনসুলিন ইনজেকশনটাই নিয়ে যেতে হবে, কারণ না হলে ওদের বডিতে সুগার লেভেল কন্ট্রোল হবে না। হুম হুম হুম। যেই সেলটা না, যেই সেলটা তৈরি হচ্ছে না, ইনবর্ন যেটা তৈরি হয়নি, সেটা বয়সকালে গিয়ে তৈরি হয় না।
সেইগুলোই তৈরি হয় যেগুলো আগে ছিল, সেইগুলো রিজেনারেট হতে থাকে। কারণ বডি সেটা চেনে, বডি জানে আচ্ছা এই ফর্মে মানে এই ফর্মুলাতে আরেকটা জিনিস তৈরি করতে হবে, কিন্তু যেটা আমি জানি না, ধরুন মানে আমি আমার কথা বলছি, আমি ধরুন নিউট্রিশনিস্ট, ঠিক আছে, তো আমি তো মানে একটা ব্রিজ বানাতে জানবো না, তো হঠাৎ করে বয়সকালে গিয়ে আমার মনে হলো যে না সবাই বানাচ্ছে ব্রিজ, আমিও একটা ব্রিজ বানাই, আমি তো পারবো না বানাতে, কারণ আমি তো সেটা শিখিনি, আমি তো জানি না ওটা কেমন হয়, আমি কখনো হয়তো ব্রিজটা চোখেও দেখিনি, তাহলে আমি কি করে বানাতে পারবো? বোঝা গেল? সেই জন্যই এগুলোকে বলা হয় অটো ইমিউন। হ্যাঁ, অটো ইমিউন ডিজিজ বলা হয় এই জন্য, কারণ এগুলো ইনবর্ন তৈরি হচ্ছে আমাদের বডিতে, ইনবর্ন যে সমস্যাগুলো হচ্ছে এগুলো। ওকে, আর আর কোনো ডাউট কারণ এই বিষয়টা নিয়ে? আর কারো কোনো ডাউট নেই তো? বেশ, নেক্সট এবারে আমরা চলে যাব কিসে, কি করে বুঝবো। জেস্টেশন, জেস্টেশন আপনাদের পিপিটিতে থাকবে, পিপিটিতে থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতেই পারে। আচ্ছা, এবারে যেটাতে আসছিলাম যে কি করে বুঝবো কারো ডায়াবেটিস হয়েছে, মানে ইউজুয়ালি যেটা প্রপার ওয়ে সেটা কি, যে একটা রুটিন চেক আপ করানো, 6 মাস অন্তর, 3 মাস অন্তর বা 1 বছর অন্তর একটা রুটিন চেক আপ করানো, একটা ফুল বডি চেক, সেটা আমাদের দরকার, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই সেটা করি না। মানে এখানে যারা রয়েছেন তারাও সবসময় করেন না, তারা ঠিক আছে আমার তো কোনো অসুবিধা নেই, করে কি দরকার, আবার এতগুলো টাকা খরচ হবে, বা আমি হয়তো নিজেও করি না সবসময়। তার মানেটা কি হচ্ছে, আমরা তো বুঝতে পারছি না, আমরা কোনো ক্লিনিক্যাল রিপোর্ট পাচ্ছি না, তাহলে কিছু কিছু সিমটম হয়, ঠিক আছে, সেই সিমটমস গুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে আমার হয়তো এই সমস্যাটা হলেও হতে পারে। এগুলোকে বলা হয় সিমটম, যেগুলো দেখে আমরা বুঝবো, মানে লক্ষণ, কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে এই কমপ্লিকেশন হতে পারে, সেই জিনিসগুলো আগে আমরা জানবো। ওকে, সেগুলোর মধ্যে প্রথম যেটা আছে সিমটম, এটা এইগুলোর মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে পলিইউরিয়া। ওকে, পলিইউরিয়া এটার মানে কি, পলি কথাটার মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট, এন্ড ইউরিয়া এসেছে ইউরিন থেকে, তার মানে পলিইউরিয়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ঠিক আছে, আমি যতটা জল খাচ্ছি সারাদিনে তার থেকে বেশি পরিমাণে আমি যদি সারাদিনে মানে ইউরিনেট করছি বা আমার সেই আর্জটা আসছে, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে পলিইউরিয়া বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। এটা একটা কারণ, মানে এটা একটা সিমটম। সেকেন্ড সিমটম কি আসবে, পলিফ্যাজিয়া। পলি কথার মানে আবার এখানে বললাম ফ্রিকোয়েন্ট, আর ফ্যাজিয়া, ফ্যাজিয়ার কথাটার মানে হচ্ছে হাঙ্গার। ওকে, তার মানে কি, বারবার করে আমার খিদে পাচ্ছে। এই বারবার করে কেন খিদে পাচ্ছে, কারণ সেলের মধ্যে আমার প্রপার গ্লুকোজ যাচ্ছে না, ডিউ টু দি ব্লকেজ অফ দি রিসেপ্টর, সেল অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সময়ে যতটা গ্লুকোজ পাওয়ার কথা সেই গ্লুকোজটা সে পাচ্ছে না। যেহেতু পাচ্ছে না, তাই সেল কি করছে, সেল ভাবছে বোধহয় আমার বডিতে গ্লুকোজ নেই। কারণ আমরা এর আগেও বললাম যে বিভিন্ন নন কার্বোহাইড্রেট সোর্স যেগুলো রয়েছে তার থেকেও গ্লুকোজ তৈরি হতে পারে, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো থেকেও গ্লুকোজ তৈরি হতে পারে। তাহলে সেল যখন দেখছে কোনোভাবেই আমার বডিতে গ্লুকোজ আসছে না, সেল তখন ব্রেনকে সিগন্যাল পাঠাচ্ছে। ব্রেনকে যখন সিগন্যাল পাঠাচ্ছে তখন ব্রেন কিছু হরমোন সিক্রিট করছে। সেই হরমোনগুলো যখন সিক্রিট হচ্ছে, ও কি করছে, আমাদের সেই হরমোনটা কিসের জন্য সিক্রিট হচ্ছে, আমাদের খিদে বাড়ানোর, খিদে পাওয়ার যে হরমোন সেই সিক্রিশনটা বেড়ে যাচ্ছে।
যার ফলে বারবার করে আমাদের খিদে লাগছে। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে পলিডিপসিয়া। পলি মানে আবার ফ্রিকোয়েন্ট, ডিপসিয়া মানে হচ্ছে থার্স্ট। ওকে, অর্থাৎ পলিডিপসিয়া মানে কি অনেক বেশি আমার জল তেষ্টা পাচ্ছে, বা যে কোনো অনেক বেশি আমার তেষ্টা পাচ্ছে। কেন এটা হচ্ছে? আবারও এই কারণটা হচ্ছে যেহেতু আমার বডি যত মানে যেখানে যত কিছু জমে রয়েছে সেখান থেকে গ্লুকোজকে নেওয়ার চেষ্টা করছে, এবং তার ফলে আমার কিন্তু এই যে ব্রেকডাউন গুলো চলছে বা কিছু সিনথেসিস চলছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়াটার ইনভলভমেন্ট, আমার বডির মধ্যে যে জলটা ছিল সেটা কাজে লাগছে এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর জন্য। মানে অতটা যদি আমরা নাও জানি, আমাদেরকে জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে যদি বারবার জল তেষ্টা পাচ্ছে, যতই জল খাচ্ছি তাও জল তেষ্টা মিটছে না, সেই অবস্থায় কিন্তু আমার ব্লাড সুগার লেভেল বাড়লেও বাড়তে পারে। নেক্সট কি? ফ্যাটিগ, প্রচন্ড উইকনেস। এই উইকনেসটা কেন? কারণ এনার্জি কনভার্ট হচ্ছে না, সেল গ্লুকোজ নিতে পারছে না। ফ্যাটিগ বা উইকনেস, এই উইকনেসটা কেন হচ্ছে? কারণ সেলের মধ্যে তো এনার্জি যাচ্ছে না, সেলের মধ্যে তো এনার্জি যাচ্ছে না, তাহলে এনার্জি না গেলে উইকনেস লাগবেই আমাদের। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসেল লস প্রচুর হয়। এবার মাসেল লস হচ্ছে কি করে, আমি কি করে বুঝবো? আমার ওয়েট লস হতে থাকে, এক্সেসিভ ওয়েট লস, মানে একটা র্যাপিড ওয়েট লস হয়, হঠাৎ করে ভীষণ রোগা হয়ে যাচ্ছে। এটার মানে কি হচ্ছে যে আমার বডিতে যে মাসেল গুলো ছিল ওই মাসেল গুলো কিন্তু লস হতে থাকছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কি আসে যে একটা কমন সিমটম হিসেবে আমরা ভাবতে পারি। মানে সারাদিনই একটা জীবনী ভাব, কোনো কাজে সেই এনার্জিটা পাচ্ছি না, ইচ্ছা করছে না কোনো কাজ করতে, এই বিষয়গুলো দেখা যায় যদি ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। তো এইটুকু বোঝা গেছে সবার? বলছি বারবার করে আমার মনে হচ্ছে আমাকে টয়লেট যেতে হবে, বারবার আমার টয়লেট পাচ্ছে, সেটা হচ্ছে পলিইউরিয়া। ইউরিয়া মানে ইউরিন, নামগুলো থেকেই আমরা বুঝতে পারবো ইউরিয়াটা এসেছে ইউরিন থেকে, তাই এটা হচ্ছে পলিইউরিয়া। এটা গেল সিমটম। এবারে কমপ্লিকেশন গুলো কি কি? ডায়াবেটিসটা কেন আমরা বলি এতটা সিভিয়ার, মানে ডায়াবেটিস এবং ওবেসিটি এই দুটোকেই বলা হয় সাইলেন্ট কিলার। কেন বলা হচ্ছে? কারণ এদের যে কমপ্লিকেশন গুলো, এই আপনার বোধহয় নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, মানে শুনতে কি অসুবিধা হচ্ছে, বা আমার অডিওটা কি ক্লিয়ার নেই? ডায়াবেটিস আর ওবেসিটি এই দুটোকে একসাথে বলা হয় সাইলেন্ট কিলার। ওকে, সাইলেন্ট কিলার বলা হয়। হ্যাঁ, কেন বলা হয়? কারণ এই দুটো একসাথে আমাদের বডির প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করতে পারে। ঠিক আছে, প্রতিটা অর্গান, সেটা মানে একদম আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কটা অর্গান রয়েছে, যে যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলোকে ড্যামেজ করে দিতে পারে এই ডায়াবেটিস এবং ওবেসিটি। সেই জন্য এই দুটোকে বলা হয় সাইলেন্ট কিলার। ওকে, কেন বলা হচ্ছে? আমরা আজকে ডায়াবেটিস নিয়ে পড়ছি, তাহলে আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো জানবো। ওকে, সো ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলো থাকে তার মধ্যে বেশ কিছু কমপ্লিকেশন তো এমনি দেখা যায়, বেশ কিছু কমপ্লিকেশন তো দেখা যায়, কিন্তু এই কমপ্লিকেশন গুলোর একটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু কোনোটাই অ্যাকিউট নয়। অ্যাকিউট মানে হঠাৎ করে হলো তা নয়। অনেক দিন ধরে আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা যখন অ্যাবনর্মাল থাকছে, এবং তার ফলে যে যে অর্গানগুলো ড্যামেজ হচ্ছে, কোনো একটা অর্গানে একটা সেল যদি ড্যামেজ হয় তাতে তো আমরা বুঝতে পারবো না, অনেকটা যখন আস্তে আস্তে ক্ষতি হচ্ছে তারপরে গিয়ে আমরা বুঝতে পারি। যেরকম আমি হাঁটতে গিয়ে হঠাৎ করে আমার এখানটা একটা আঁচড়
আঁচড় এলো, আমার হাতে বা পায়ে কোথাও একটা আঁচড় এলো, তার জন্য তো এরকম হবে না যে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল, আমি আর হাঁটতে চলতে পারছি না, হচ্ছে না, কারণ এটা খুব সামান্য হয়েছে। এই আঁচড়টার জায়গায় যদি আমার পাটা কেটে যায়, অনেকটা কেটে দেয়, তাতে কি হবে, তখন আমি পেনটা খুব বেশিভাবে ফিল করব, আমি বুঝতে পারবো। এই সামান্য জিনিসটা যখন আমাদের বডির বাইরে হচ্ছে, সেই জিনিসটাই আমাদের বডির ভিতরে হচ্ছে। কোনো একটা অর্গানে, কোনো একটা সিস্টেমে, কোনো একটা সেল, একটা টিস্যু যদি ড্যামেজ হয়, সেটা আমরা প্রথমে বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন ওটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, একটা ওর মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই অবস্থায় দিয়ে আমরা বুঝতে পারি। এবং সেই জন্যই এগুলোকে বলা হয় সাইলেন্ট কিলার, এগুলোকে বলা হয় ক্রনিক কমপ্লিকেশন। এই ক্রনিক কমপ্লিকেশনগুলোর মধ্যে কি কি করছে? একটা করছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ওকে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই রেটিনো মানে হচ্ছে রেটিনা, অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে হচ্ছে ভিশন হেলথ। পুয়ার ভিশন লিখে দিই, বুঝতে সুবিধা হবে। পুয়ার ভিশন। দেখবেন যাদের ডায়াবেটিস রয়েছে, যারা একটু কনসাস, তারা কিন্তু যেরকম সুগার ট্রিটমেন্ট করছেন, এবং অনেক ডক্টররাও সাজেস্ট করেন, অনেক ডায়াবেটোলজিস্টও সাজেস্ট করে কি অন্তত 6 মাসে একবার আই চেক আপ করাতে, এবং তাদের কিন্তু পাওয়ার বাড়তে থাকে। এবং যখন বাড়তে থাকে, আমরা ভিটামিন এর ডেফিসিয়েন্সি পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে আমাদের ভিশনের ক্ষেত্রে। এবং এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে যেটা সবথেকে কমন কমপ্লিকেশন দেখা যায়, সেটা হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্টটা কি হয়? আমাদের যে লেন্সটা রয়েছে চোখের মনির যে দুটো সাইডে আস্তে আস্তে করে সাদা হতে থাকে। তার মানে কি, আমরা এই দুটো সাইড থেকে, আমরা তো নর্মালি কি হয়, আমি যদি এরকম সোজা তাকিয়ে থাকি, আমার পাশে কি হচ্ছে আমি তো বুঝতে পারবো, তাই তো? কিন্তু যখন আমার এই লেন্সের দুটো সাইডে, এই দুটো সাইডে যখন একটা সাদা দাগ চলে আসছে, আমি কিন্তু পাশেরটা দেখতে পাচ্ছি না, এবং এই দাগটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। এই যে স্কারটা তৈরি হচ্ছে, এই স্কারটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং একটা সময় পরে গিয়ে কি হয়, যে চোখটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এই অবস্থাটাকে বলা হয় ক্যাটারাক্ট বা ছানি। কারোর যদি ছানি হয়েছে, আমরা কিন্তু তাকে চশমা দিলে বলতে পারবো না যে হ্যাঁ তুমি দেখতে পাবে। ছানির ক্ষেত্রে কি বলা হয়, যে অপারেশন করতে হবে, অর্থাৎ ওই যে জিনিসটা, ওটাকে আমাকে রিপ্লেস করে দিতে হয়, রেটিনাটাকে রিপ্লেস করতে হয়। এটা একটা ভীষণ মানে কমন ইয়েট সিভিয়ার একটা কমপ্লিকেশন কিন্তু ডায়াবেটিসের জন্য। যারাই ডায়াবেটিসের ক্ষেত্রে মানে ওই যে এক্সট্রা সুগার ডিপোজিশন হচ্ছে না, এটা তো প্রত্যেকটা জায়গায় হতে পারে, তার ফলে এক একটা অর্গান ক্ষতিগ্রস্ত হয়। যেরকম আপনি যদি মানে একটা সুগার সিরাপ বানান, ঠিক আছে, 1 কাপ চিনির জল করেন, একটু মোটা চিনির জল করলেন, তার মধ্যে কিছু করতে হবে না, 1 ঘন্টা আপনার একটা আঙুলকে আপনি ডিপ করে রাখুন। 1 ঘন্টা পরে যখন আপনি দেখবেন আপনার যতটুকু অংশ আপনি ডিপ করে রেখেছিলেন, সেই অংশটার কি পার্থক্য হয়েছে। এই জিনিসটা আমাদের বডিতে, মানে এই এক্সট্রা সুগারটা যখন আমাদের বডিতে আছে, বছরের পর বছর আছে, আমি 1 বছরের কথা বলছি না কিন্তু, হ্যাঁ, আমি বছরের পর বছর থাকার কথা বলছি, এবং অনেকটা বেশি পরিমাণে রয়েছে, সেটা গিয়ে আমাদের এই ধরনের অর্গানগুলোকে ড্যামেজ করতে থাকে। ওকে, এটা গেল একটা কমপ্লিকেশন। আরেকটা কমপ্লিকেশন কি হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ওকে, নেফ্রো কথাটার মানে হচ্ছে কিডনি। হ্যাঁ, নেফ্রো কথাটার মানে কিডনি। তাই কিডনিতে যখন কোনো সমস্যা হচ্ছে, কিডনি ফেলিওরটাই ইউজুয়ালি হয়, সেটা চলে আসে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং কিডনি ফেলিওরটাতে কি হয়, যে মানে এতটাই সিভিয়ার হতে পারে, কিডনি ডায়াবেটিসে কিন্তু ওই কিডনি স্টোন হচ্ছে না, ঠিক আছে, এটা হয় না ইউজুয়ালি, আমি বলছি ইউজুয়ালি কিডনি স্টোন হয় না। কি হতে পারে, কিডনির মধ্যে যেহেতু প্রচুর টক্সিনস জমতে থাকছে, এবং ওই এক্সট্রা সুগারগুলোও আসছে, তার ফলে কিডনির
যে ওয়ালটা সেটা নষ্ট হচ্ছে, কিডনির যে নর্মাল ডিটক্সিফাইং যে ক্যাপাসিটিটা থাকে সেটা নষ্ট হচ্ছে। এই করতে করতে কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, ডায়ালিসিসে যেতে হচ্ছে তাকে, মানে হসপিটালাইজড হতে হচ্ছে, এরকম বেশ কিছু কমপ্লিকেশন হয়। নেক্সট কি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরো কথাটার মানে কি, নার্ভ, তাহলে পুয়ার নার্ভ ইম্পালস, পুয়ার নার্ভ ইম্পালসেস হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ক্ষেত্রে কি হচ্ছে কি, বিশেষ করে আমাদের পায়ের নার্ভটাই প্রথমে এফেক্টেড হয়, যেটা দেখা যায় কি, ইম্পালস, ইম্পালস, IMPULSES, ইম্পালস, ইম্পালস মানে হচ্ছে সিগন্যাল। এই যে নার্ভ আমাদের সিগন্যাল দিচ্ছে, ব্রেনকে সিগন্যাল দিচ্ছে। আমরা তো দেখেছিলাম দুটো নিউরন থাকে, মোটর নিউরন থাকে, সেন্সরি নিউরন থাকে। একটা কাজ কি, ব্রেন থেকে পুরো বডিতে সিগন্যাল পাঠানো, আর একটার কাজ হচ্ছে পুরো বডি থেকে ব্রেনকে সিগন্যাল পাঠানো। এই একটা সাইকেল চলছে। তো এক্ষেত্রে নিউরোপ্যাথির ক্ষেত্রে কি হয়, ওই সিগন্যাল ট্রান্সমিশনটা ঠিক করে হয় না, যার ফলে কি হচ্ছে, যার ফলে কি সমস্যা হচ্ছে কি, আমরা যখন চলছি চলার ধরনটা পাল্টে যাচ্ছে, পাটা টলে গেল, একটু টলে গেলাম, বা হয়তো কিছু একটা পড়লো, পায়ের তলে এখন একটা কাপড় পড়লো, তাতে হঠাৎ করে পড়ে গেলাম। মাঝে মাঝে ওই ডিউ টু দ্য প্রবলেম অফ ব্লাড ফ্লো, ব্লাড সার্কুলেশনটা ঠিক করে হচ্ছে না অনেক সময়, তার ফলে কি হচ্ছে যে আমরা ঠিকমতো করে কাজটা করতে পারি না, আমাদের নার্ভগুলো এফেক্টেড হয়। আবার কি হতে পারে, হয়তো আমাদের গ্রিপটা কমে যায়, মানে এই যে পেনটা আমি ধরে রয়েছি, হঠাৎ করে দেখলাম পেনটা আমার হাত থেকে পড়ে গেল, মানে আমার গ্রিপটা আমি যে ধরে রয়েছি এটা আমি ধরে থাকতে পারলাম না। এরকম অনেক রকমের সমস্যা কিন্তু হতে পারে ডায়াবেটিসের ক্ষেত্রে, মানে লং টার্ম ডায়াবেটিসের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। আচ্ছা, মাথা ঘুরতে হতেই পারে, হ্যাঁ 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 হতেই পারে, ঠিক আছে। এছাড়াও আরো কি হয় যে ডিলেড উন্ড হিলিং, এটা হয়তো আমরা অনেকেই শুনেছি, মানে কোথাও কেটে গেল, সরে গেল, সেই জায়গাটা খুব তাড়াতাড়ি সারতে চায় না, অনেক দেরি হয়, এবং সেখান থেকে একটা সেপটিক হয়ে যাওয়ার চান্স, মানে যে কোনো কিছু হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এটা কেন হয়, কারণ যখন আপনার কোনো একটা জায়গা কেটে গেল, মানে সেখানে ব্লাডটা বেরোলো, তো এবার আপনার সেলের মধ্যে, আপনার ব্লাডের মধ্যে কে রয়েছে বেশি, গ্লুকোজ। গ্লুকোজ বা এই যে মিষ্টি, মিষ্টিটা মাইক্রোব্যাকটেরিয়ার বা যে কোনো জীবাণুর প্রধান খাদ্য, তারা মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে। সেই জন্য বাচ্চাদেরকে বলা হয় যে চকলেট খাওয়ার পরে ভালো করে মুখ ধুতে, না হলে কি হবে, তাতে পোকা হবে, এটা বলা হয়। কেন বলা হয়, কারণ যে কোনো জীবাণু ওই মিষ্টি যে এনভায়রনমেন্টটা ওটাতে খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। এবার যেই সব ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি, তাদের কি হয়, এই উন্ড হিলটা হতে অনেক দেরি লাগে, সেখানে কখনো কখনো হয় কি সেপটিক হয়ে যায়, সেই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যায়। কেন না, মাইক্রোব্যাকটেরিয়াল গ্রোথটা বেড়ে যায় ডিউ টু দি এক্সেস গ্লুকোজ। ওকে, এটা হতে পারে। এছাড়াও আরো একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে কিটোসিস বা কিটোঅ্যাসিডোসিস বা কিটোনিউরিয়া। এই যে কিটোসিস, কিটোঅ্যাসিডোসিস, কিটোনিউরিয়া, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বডিতে যখন কিটোন বডি ফর্মেশন বেড়ে যাচ্ছে। কিটোন বডি এর আগে করিয়েছিলাম কার্বোহাইড্রেটে, কি করিয়েছিলাম, কার মনে আছে? ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক।
মানে যখন আমার সেল দেখছে যে গ্লুকোজ পাচ্ছে না, কিন্তু তার মানে কি এনার্জি প্রডিউস হচ্ছে না, তো কিন্তু বডির তো এনার্জি দরকার, তখন কি হবে, তখন বডির মধ্যে যে ফ্যাটগুলো রয়েছে ওই ফ্যাটগুলো ভাঙতে শুরু করবে। তো যখন এই ফ্যাটগুলো অত্যধিকভাবে ভাঙতে শুরু করছে তখন তার বাই প্রোডাক্টসটা তৈরি হয় এই কিটোন বডি, এবং এই কিটোন বডিটা যখন আমাদের ব্লাডের মধ্যে থেকে যাচ্ছে তখন কিটোনেমিয়া হচ্ছে বা কিটোসিস হচ্ছে, এবং যখন ইউরিনের থ্রু দিয়ে আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কিটোনিউরিয়া। এবং আগেই বললাম এই ইউরিয়া কথাটার মানে হচ্ছে ইউরিন, তাই যখন কিটোন বডিটা ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সেই অবস্থাটাকে বলা হবে কিটোনিউরিয়া। বোঝা গেল সবার যে যে কমপ্লিকেশনগুলো বললাম? কিটো অ্যাসিডোসিসটা অলমোস্ট সেম, মানে কিটোন বডি তৈরি হচ্ছে মানে আমাদের বডির মধ্যে ব্লাডের যে নরমাল পিএইচ ভ্যালুটা, অ্যাসিড ক্ষারের যে একটা ভারসাম্য বজায় থাকে তো আমাদের বডির, সেইটা গড়বড় হয়ে যাচ্ছে, তার ফলে কিটো অ্যাসিডোসিস হচ্ছে। হ্যাঁ, জলের পরিমাণ অনেক সময় হচ্ছে কি আমাদের বডিতে ওয়াটার রিটেনশন বেড়ে যাচ্ছে, ইডিমা হতে দেখা যায় অনেক সময়, তো এই সমস্যাগুলো দেখা যায়। বোঝা গেছে এটা? কারণ এই কমপ্লিকেশনগুলো নিয়ে কোনো ডাউট নেই তো? কিটোসিসের কোনটা বলবো বলুন? আমাদের বডিতে যখন সেল গ্লুকোজ পাচ্ছে না, সেলের মধ্যে যদি গ্লুকোজ না আসে তাহলে এনার্জি তৈরি হচ্ছে না, এনার্জি তৈরি হচ্ছে না। এবার আমার শরীরটাকে চালানোর জন্য, আমার দৈনন্দিন কাজ করার জন্য তো এনার্জি দরকার, কিন্তু আমি যদি এনার্জি না পাই তাহলে কি করে চলবে, তাই তো? তখন আমাদের বডি কি করবে, বডির মধ্যে যে ফ্যাটগুলো জমে রয়েছে সেই ফ্যাটগুলোকে ভাঙতে শুরু করবে, ফ্যাটগুলো ভেঙে ও এনার্জি তৈরি করতে শুরু করবে। এবার যখন এই ফ্যাটটা অনেক বেশি বেশি করে ভাঙতে থাকছে এবং এনার্জি তৈরি করছে, এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে ফ্যাট যখন অনেক বেশি ভেঙে যাচ্ছে, এই প্রসেসটার মধ্যে কিছু বাই প্রোডাক্টস তৈরি হয়। বাই প্রোডাক্ট মানে একটা জিনিস হওয়ার পরে যে রেসিডিউটা পড়ে থাকে, যে কি বলে ওটাকে বাংলায়, মানে রেসিডিউটাকে অবক্ষেপ বোধহয়, মানে যেটা থিতিয়ে থাকে আর কি, মেইন কথা হচ্ছে যেটা থিতিয়ে পড়ে রইল, যেটা আমার কোনো কাজে লাগলো না, সেইটা যে পড়ে থাকে সেটা হচ্ছে টক্সিন। ওকে, এই টক্সিনটাকে বলা হয় কিটোন বডি। যখন ফ্যাট ভেঙে, ফ্যাটটা যখন একটা টক্সিন তৈরি করলো, সেই টক্সিনটাকে বলা হয় কিটোন বডি। এবার এই টক্সিনটা যখন তৈরি হলো, ও কি করবে, আমার এটা তো শরীরের বাজে জিনিস, শরীর থেকে বের করতে হবে, তো যখন আমার ইউরিনেশনের মাধ্যমে অনেক বেশি বেশি করে এই কিটোন বডিগুলো বেরোতে থাকবে তাকে বলা হবে কিটোনিউরিয়া। বা যদি এটা আমার ব্লাডের মধ্যে জমতে থাকে এবং ব্লাডের যে নরমাল পিএইচটা রয়েছে সেটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, আমার ব্লাড যদি অনেক বেশি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে কিটোসিস বা কিটো অ্যাসিডোসিস। বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে এইগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? এগুলোর মধ্যে কোনো ডাউট নেই? মানে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, এগুলো নিয়ে কারো কোনো ডাউট নেই? বেশ, এবার আমরা একটা জিনিসে আসব, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া। ওকে, হাইপোগ্লাইসেমিয়া আর হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? হাইপোগ্লাইসেমিয়া মানে আমরা কি জানি? হাইপোগ্লাইসেমিয়া মানে কি জানি? হাইপো কথাটার মানে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা বলছি আমি হাইপোগ্লাইসেমিয়া, আর একটা বলছি আমি হাইপারগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়াতে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে। কতটা কমছে? 40 থেকে 60 মিলিগ্রাম পার 100 ml ব্লাড। এই অ্যামাউন্টটা যখন চলে আসছে তখন এটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া।
আর হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে যখন ব্লাড লেভেলটা 140 থেকে 160 মিলিগ্রাম, বা আমি বলতে পারি 140 বা 160 থেকে 180 যেটাই হোক না কেন মিলিগ্রাম পার 100 ml ব্লাড, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেলটা যখন বেড়ে যাচ্ছে সেই অবস্থাটাকে বলা হবে হাইপারগ্লাইসেমিয়া। তাই তো? সবাই এগ্রি করছে এটা? বেশ, এবারে আমি দেখবো যে এই হাইপোগ্লাইসেমিয়াতে কি কি সমস্যা হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া যখন হচ্ছে সেক্ষেত্রে মানে হাইপোগ্লাইসেমিয়াটা কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন, হঠাৎ করে হয়ে যাচ্ছে, হঠাৎ করে সুগার লেভেলটা ড্রপ ডাউন হলো, তার ফলে কি হচ্ছে ভীষণ পার্সপিরেশন হচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, গা পায়ে কোনো শক্তি নেই, পুরো শরীর ছেড়ে দিয়েছি, এই রকম যখন সমস্যা হতে থাকে তখন বোঝা যাচ্ছে যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। এবং যারাই ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে বলা হয় কি, যাদের এরকম কেস হয় মানে ফ্রিকুয়েন্টলি এরকম হাইপোগ্লাইসেমিয়া হয়, তাদেরকে বলা হয় যে নিজের কাছে একটু চিনি বা একটা ক্যান্ডি বা একটা চকলেট, যেগুলো শুধু সিম্পল সুগার আছে, এই রকম জিনিসগুলো রাখতে। হ্যাঁ 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 একদমই, এটাই হচ্ছে সুগার ফল করা বোঝায়। হ্যাঁ, যে যখন আমার প্রচন্ড মানে ঘাম দিচ্ছে, মাথা মাথা ঝিমঝিম করছে, আমি কিছু এমনও হয় যাদের প্রচুর এরকম হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, ওই মুহূর্তটাতে মানুষ চিনতে পারে না। কেন পারে না? কারণ নার্ভগুলো কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে? কারণ নার্ভের জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্লুকোজ, তো গ্লুকোজ কমে যাচ্ছে, তার মানে নার্ভ কাজ করা বন্ধ করে দিচ্ছে, সিগন্যাল পাঠানো বন্ধ করে দিচ্ছে, তখন আমরা কিছু চিনতে পারছি না, কিছু বুঝতে পারছি না। এবং হাইপোগ্লাইসেমিয়াটা কিন্তু এতটাই সাংঘাতিক যে এটা কিন্তু মানে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে হাইপোগ্লাইসেমিয়ার জন্য। সেই জন্য যদিও আমরা এর আগে যা যা কমপ্লিকেশন গুলো পড়লাম সবটাই হাইপারগ্লাইসেমিয়াতে পড়েছি, ঠিক আছে? এটা একটা লং টার্ম, মানে আমি যদি আমার ডায়েটারি ম্যানেজমেন্টটা ঠিকঠাক করি আস্তে আস্তে আমি রিভার্স করতে পারবো, কিন্তু হঠাৎ করে যদি কারোর হাইপোগ্লাইসেমিয়া হয় এটাকে কিন্তু ঠিক করা যাবে না হট করে। তো সেই জন্য বলা হয় যে সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে এরকম কোনো জিনিস সবসময় সাথে রাখতে, যাদের হাইপোগ্লাইসেমিয়ার এই টেন্ডেন্সিটা রয়েছে। ওকে, এবং যাদের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে সবসময় যেটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে যাদেরই ডায়াবেটিস হয়েছে, হাইপার হোয়াটএভার ইট ইজ, যাদেরই ডায়াবেটিস হয়েছে, বিজিএম ডিভাইস হয় একটা, অর্থাৎ ব্লাড গ্লুকোজ মনিটরিং ডিভাইস, যেটা দিয়ে হাতে প্রিক করে আমরা রিডিংটা পাই। এই মেশিনটা সবার জন্য রাখা উচিত। তাহলে কি আমি ইনস্ট্যান্ট চেক করতে পারবো যে আমার ব্লাড সুগার লেভেলটা ঠিক কিরকম রয়েছে, আমাকে কি প্রিকশন নিতে হবে। এবং যাদের এরকম হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, যখন দেখা যাচ্ছে যে একবার একটা ক্যান্ডি খেয়ে হচ্ছে না, কি করতে হবে, বারবার করে ওই সুগার সলিউশন মানে চিনির জল খাওয়াতে হবে, প্রতি 15 মিনিট অন্তর অন্তর 1 কাপ করে ওই চিনির জলটা খাওয়াতে হবে। ডিপেন্ড করছে আমার কতক্ষণে ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মালে আসছে, সেই অবস্থায় আমাকে খাওয়াতে হবে। এবং ইমিডিয়েট আমি যদি কোনো মেডিকেশন নিচ্ছি, যারা ব্লাড সুগারের মেডিসিন নিচ্ছেন সেই সময় সেটাকে বন্ধ করতে হবে, সেইটা কিন্তু তখন খাওয়া যাবে না, তাতে কি হবে আরো কমে যাবে ব্লাড সুগারটা। ইনসুলিন নেওয়াটা বন্ধ করতে হবে। তো এই জিনিসগুলোকে আমাকে কিন্তু ভীষণ ইনস্ট্যান্টলি এগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এটা বোঝা গেছে সবার? আচ্ছা, গ্লুকোমিটার, হ্যাঁ মানে নামটা হচ্ছে গ্লুকোমিটার, অ্যাকচুয়ালি জিনিসটাকে বলা হয় ব্লাড গ্লুকোজ মনিটরিং ডিভাইস। এর এক একটা কোম্পানি এক এক রকম নাম, বা গ্লুকোমিটার কোনো একটা কোম্পানির নাম, এরকমই আর কি। আচ্ছা, এবারে এই যে বললাম যে ব্লাড সুগার লেভেলটা রিভার্স করা যায়, মানে টাইপ 2 ডায়াবেটিসটাকে রিভার্স করা যায়। এবার এটা যে একদম রিভার্স হয়েছে সেটা কি করে বুঝবো? সেইটা বোঝার জন্য আমাকে প্রথমত বেশ কয়েকবার আমাকে HbA1c টেস্টটা করতে হবে, যেটাতে কি বোঝায় আমার গত 3 মাসে ব্লাড সুগার লেভেল কিরকম ছিল সেটা বোঝাচ্ছে। যদি সেটা আমার 5.6 এর নিচে চলে আসে
তার মানে আমি বুঝবো আমার ব্লাড সুগার লেভেলটা নর্মালে রয়েছে। নিচে চলে আসে যদি, তাহলে আমি বুঝছি কি আমার ব্লাড সুগার লেভেল নর্মালে রয়েছে। যতক্ষণ না এই লেভেলটা আসছে আমাকে কিন্তু মানে আমি বুঝতে পারবো না যে আমার ব্লাড সুগার রিভার্স হয়েছে বলে, আমার ডায়াবেটিস রিভার্স হয়েছে বলে বলা যাবে না, যতক্ষণ না এই লেভেলটা আসছে। হলো? এবার এটা হচ্ছে নর্মাল HbA1c লেভেলটা, এইটা হচ্ছে নর্মাল স্টেজ। ঠিক আছে? এবার এই লেভেলটা আসার জন্য আমাকে যখন আমি রিভার্স করছি তখন আমাকে কি দেখতে হবে, আমি মেডিসিন নিয়ে এই লেভেলটা আসছে নাকি উইদাউট মেডিসিন আসছে। উইদাউট মেডিসিন আমাকে এই লেভেলটা আনতে হবে, উইদাউট মেডিসিন আমার এই লেভেলটাকে রাখতে হবে। ঠিক আছে? আমি বেশ কয়েকবার টেস্ট করলাম, হয়তো আমি পরপর 3 বার টেস্ট করলাম, মানে 3 মাস অন্তর এরকম টেস্ট করলাম, দেখলাম যে না, আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি, ইনসুলিন নেওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু তাও আমার ব্লাড সুগার মানে HbA1c টেস্টটা এটাই আসছে। তাহলে এবারে আমি একটা কনফার্মেটরি টেস্ট করব। এই কনফার্মেটরি টেস্টটা কি? এই কনফার্মেটরি টেস্টটাকে বলা হয় গ্লুকোজ টলারেন্স টেস্ট। ঠিক আছে? এই গ্লুকোজ টলারেন্স টেস্টটার মানে কি, আমি এট এ টাইম 75 গ্রাম গ্লুকোজ খাবো। ঠিক আছে? 75 গ্রাম গ্লুকোজ মানে অনেকটা, কিন্তু মানে 75 থেকে 100 গ্রাম গ্লুকোজ আমি খাবো একেবারে, এবং তার 2 ঘন্টা পরে আমি চেক করব পিপিটা, অর্থাৎ পোস্টপ্রান্ডিয়াল ভ্যালুটা আমি চেক করব। সেখানেও যদি দেখা যায় যে না, আমার গ্লুকোজ লেভেলটা লেস দ্যান 140 মিলিগ্রাম পার 100 ml ব্লাড রয়েছে, কোন দিকে একদম দেখা যাচ্ছে না, $75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আমি যখন দেখলাম যে মানে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আমি পিপি চেক করলাম এবং দেখলাম আমার 140 মিলিগ্রামের নিচে ব্লাড সুগার লেভেলটা এসেছে, তখন আমাকে বুঝতে হবে যে আমার ডায়াবেটিসটা কমপ্লিটলি রিভার্স হয়েছে। এবার সেই আনন্দে আবার আগের লাইফস্টাইলে চলে গেলে কিন্তু হবে না। আমি যে লাইফস্টাইলটা মেনটেন করে আমার ডায়াবেটিসকে রিভার্স করলাম, আমাকে কিন্তু সেটা মেনটেন করতে হবে, কারণ আমাকে সবসময় মাথায় রাখতে হবে আমার বিটা সেল কিন্তু অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে, তাই আর যাতে ড্যামেজ না হয় সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। বোঝা গেল? এটা এইটুকু বোঝা গেছে? এগুলোর মধ্যে কারো কোনো ডাউট নেই তো? এবং এই রিভার্সনটা আমরা কি করে করব? আমরা এর আগে যতবার করেছি আমরা ডায়েটারি ম্যানেজমেন্টের কথা পড়েছি, সেখানে কি ধরনের ডায়েট আমরা পড়েছি, যে একটা লো ফ্যাট, হাই ফাইবার, মডারেট প্রোটিন, লো সিম্পল কার্বোহাইড্রেট, sufficient micronutrients, enough water। এই প্রিন্সিপালটা আমরা অনেকবার দেখে এসেছি, এই প্রিন্সিপালটাকে আমাকে ফলো করে যেতে হবে। এবং যখন আমি এই প্রিন্সিপালটা ফলো করছি তখন আমাকে আরো দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স, যেটা গ্লাইসেমিক ইনডেক্সটা কম হতে হবে, এবং গ্লাইসেমিক লোড, এই দুটো জিনিস কম হতে হবে, এরকম ফুড আমি নেব। তাহলে এই বেসিক জিনিসটাকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমার ব্লাড সুগার লেভেল নরমালাইজ হয়ে যাবে। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে?
দুজন মিলে বললেন, আমি কিছু শুনতে পেলাম না। ব্লাড সুগার মানে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড, এটা আমরা কার্বোহাইড্রেটের চ্যাপ্টারে পড়েছিলাম। এগুলোর কাজ কি? এরা জানায় যে কোন খাবারটা খেলে আমার ব্লাড সুগার লেভেলটা বাড়তে পারে, কোনটা খেলে কমতে পারে। লোড কি জানায়? কতটা পরিমাণ খেলে আমার ব্লাড সুগার লেভেল বাড়বে বা কমবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রেখে আমি খাবার খাবো, এবং যে খাবারটা খাচ্ছি আমরা সমস্ত মানে ওয়েবসাইট বলুন বা সবকিছুতে প্রত্যেকটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড দেওয়া থাকে। তাহলে সেইটা দেখে বুঝে আমরা খাবারটা খাবো। যে কোনো গ্লাইসেমিক ইন্ডেক্সের ক্ষেত্রে কি হচ্ছে, যেটা লেস দ্যান 55 আছে এরকম খাবার আমাকে খেতে হবে, লেস দ্যান 55। গ্লাইসেমিক লোডের ক্ষেত্রে কি নিতে হবে? লেস দ্যান 10 এরকম খাবার আমাকে খেতে হবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রেখে যখন আমরা খাবার খাচ্ছি তখন খুব স্বাভাবিকভাবে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু মেনটেন থাকবে, নরমাল থাকবে। ঠিক আছে? লেস দ্যান 55 এর কম হতে হবে যে খাবারটাই খাচ্ছি না কেন। গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা নাম্বার হয়, এটা গ্রাম বলে নয়। 55 গ্রাম খাবার খাবেন সেটা নয়, গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা নাম্বার হয়। প্রত্যেকটা খাবারের এক একটা ইন্ডেক্স থাকে, ঠিক আছে? সেরকমই গ্লাইসেমিক ইন্ডেক্সের মানে ধরুন আপনি ভাত খাচ্ছেন, তার গ্লাইসেমিক ইন্ডেক্স কত? সেটা 70 এর বেশি। সেরকমই যে খাবারটা আপনি খাচ্ছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 55 কম হয় সেটা আপনাকে নিতে হবে। এবার সেটা আপনি জানবেন কি করে? আপনি সার্চ করবেন, আপনি ওয়েবসাইটে সার্চ করবেন, আপনি গুগলে সার্চ করবেন। সেখান থেকে আপনি ধরুন আপনি রাইস নিচ্ছেন, তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স অফ রাইস, হোয়াইট রাইস, ব্রাউন রাইস কি নিচ্ছেন, বা গ্লাইসেমিক ইন্ডেক্স অফ রাইপ পাপায়া, গ্লাইসেমিক লোড অফ রাইপ পাপায়া। তাহলে এই জিনিসগুলো লিখে আপনাকে দেখতে হবে, আপনাকে জানতে হবে যে কোন খাবারের লোড এবং ইন্ডেক্সগুলো মাঝারি রেঞ্জে রয়েছে বা কোনগুলো লোতে রয়েছে। বোঝা গেল? হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্সের বাংলা আমি কি বলবো? ইন্ডেক্সের মানে গ্লাইসেমিক সূচক, এইটুকুই আমি বাংলাতেই বলছি। কোনটাতে সুগার লেভেল? ফ্যাট কম করতে হবে, ফাইবার বেশি করতে হবে, প্রোটিন মাঝারি খাবেন, হ্যাঁ, ভিটামিন মিনারেলস মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো যথেষ্ট পরিমাণে খাবেন, জলটা যথেষ্ট পরিমাণে খাবেন, এইটুকুই একদম বেসিক টার্ম এগুলো। ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন, আর কারোর কোনো ডাউট আছে এটা নিয়ে? সেটাই। না, ওষুধ মানে ডাক্তার যদি মানে ধরুন দেখছেন যে ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তার বলছেন যে আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া করছেন, এখন ডাক্তার শুনলেন আপনি মিষ্টি খাচ্ছেন, বাইরের খাবার খাচ্ছেন, তখন ডাক্তার একটাই কথা বলবে, আপনি যদি এরকম ভাবে করেন, খাওয়া দাওয়া যদি ঠিক না করেন, তাহলে কিন্তু আমার ওষুধে কাজ হবে না। মানে আলটিমেটলি তো ওষুধের কাজটা নয়, মেডিসিন ইজ নট দি অনলি সলিউশন। কোনো প্রয়োজন নেই সেগুলোর। কোনো প্রয়োজন নেই। বলুন। না না, কেন ঠিক নয় আমি বলে দিচ্ছি, সার্চ করবেন পামকিন আর ক্যারট।
এই দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড সার্চ করবেন, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন কেন ঠিক নয়। এই দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লোড কম, তাই খেলে কোনো অসুবিধা হয় না, বরং এগুলোর মধ্যে হুম 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 না, একদমই নয়। কারণ গাজরের ক্ষেত্রে মানে গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লোড দুটোই কম। কুমড়োর ক্ষেত্রে বলছি ইন্ডেক্সটা বেশি, ঠিক আছে, কিন্তু লোডটা কম। লোডটা কম মানে আপনি তো একটা গোটা কুমড়ো একবারে খাবেন না, আমরা কতটুকুই বা খাবো, তরকারিতে যতটুকু হচ্ছে ততটুকু খাচ্ছি, তো সেখানে আর কতটুকুই বা যাচ্ছে। ওটা খেলে মানে যেহেতু লোড কম, তো আমাদের সুগার বাড়ার চান্স নেই, মানে অনেকটা বেশি এফেক্ট করবে না আমাদের বডিতে। ওটা একদমই বিষয় না, বরং এত বেশি ফাইবার রয়েছে এই দুটোতে, এত বেশি বিটা ক্যারোটিন রয়েছে, যেটা আলটিমেটলি আমার ব্লাড সুগারের জন্য ভালো, ঠিক আছে? হুম 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 তার মানে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল, হ্যাঁ, ব্লাড মানে শরীরের ভিতরে যে মেকানিজমটা চলছে সেটা ঠিকঠাক আছে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা আপনার কমে গেছে, ঠিক আছে? আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, কি ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা, এটাকে কম করতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কম করতে হবে, এবং ইনসুলিন সেনসিটিভিটি এইটাকে বেশি করতে হবে। ইনসুলিন সেনসিটিভিটি মানে যেটা আমাদের বডি মানে ইনসুলিনকে খুব ভালোভাবে চিনে নিচ্ছে, ইনসুলিনকে কাজে লাগাচ্ছে, সহজ কথায় বললে এটা ইনসুলিন সেনসিটিভিটি মানে হচ্ছে ইনসুলিনকে কাজে লাগানো শরীরে। তাহলে এটা যত বাড়বে তত আমার ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে, ঠিক আছে? এবং মানে ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কারোর কারোর তো যেরকম ওয়েট লস হয়, সেরকম অনেক মানুষের কিন্তু আবার হয় ওয়েট বেড়ে যায়। হ্যাঁ, এটা কেন হচ্ছে? কারণ যখন ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে না বডিতে, ইনসুলিন হরমোন একদিকে খুব ভালো কাজ করছে না, ও আমার ব্লাড সুগার লেভেলকে কমাচ্ছে, কিন্তু আরেকদিকে এই ইনসুলিন হরমোনটা কিন্তু আমার বডিতে ফ্যাট ডিপোজিশনে সাহায্য করে, ঠিক আছে? ফলে যত বেশি আমার বডিতে ইনসুলিন থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে বডিতে প্রচুর ইনসুলিন রয়েছে কিন্তু কাজে লাগছে না, তাহলে এই যত বেশি ইনসুলিন থাকবে তারা কিন্তু আমার বডিতে ফ্যাট ডিপোজিট করতে সাহায্য করবে, ফলে ওয়েট গেইন হওয়ার চান্সটাও কিন্তু সেখানে বাড়তে পারে, ঠিক আছে? আর বোধহয় কিছু বলছিলেন, কেউ কে বলছিলেন? হ্যাঁ বলুন। হুম হুম 2 ঘন্টা। খাবার খাওয়ার আগে একটা টেস্ট হয়, সেটাকে বলা হয় এফডিএস ফাস্টিং। এফডিএস যেটার নাম হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, প্রেসক্রিপশনে এফডিএস বলেই লেখা থাকে। আর খাবার খাওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে পিপিএস, আর খাবার খাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে পিপি, সেটা হচ্ছে পোস্ট প্যানক্রিয়াল, ঠিক আছে? পোস্ট প্যানক্রিয়াল, এই দুটো টেস্ট হয়। ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মানে হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারিতে, আমাদের ভেইনস এর মধ্যে কতটা পরিমাণে ব্লাড আছে, এটা পুরোটাই ডিপেন্ড করে ব্লাড সুগার লেভেল যখন বেড়ে যাচ্ছে তখনই তো সারা জায়গায় ছড়িয়ে যাবে, কারণ ব্লাড তো সব জায়গায় রয়েছে না আমাদের বডি, ফলে সারা জায়গায় ছড়াচ্ছে এবং ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ছে, ঠিক আছে? এই মানে যে পিপি যেটা বলছি, পিপিটার ক্ষেত্রে কি হয়, পিপিটা সরি ফাস্টিংটা, পিপিটা তো বললাম 2 ঘন্টা পরে করা উচিত, যে এইখানে
এই জায়গাটাতে লিখি সুবিধা হবে। ফাস্টিং ব্লাড সুগার, যার নাম হচ্ছে FBS, ঠিক আছে। এইটা খাবার খাওয়ার মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পর করা উচিত, যেটা খালি পেটে করি আমরা। সেটা কিরকম, মানে আজকে আপনি রাত 10টায় খেয়েছেন, আপনি পরের দিন সকাল 7টার সময় উঠে যদি চলে যান, তাতে কিন্তু খুব একটা অ্যাকিউরেসি হবে না রেজাল্টটা। 10টায় খেলে মোটামুটি 8টা থেকে 10টার মধ্যে খুব ভালো হয়। যাদের একদম অ্যাকিউরেট রেজাল্ট দরকার হয় তাদের এক্স্যাক্টলি 12 ঘন্টা পরে করা উচিত, 12 ঘন্টার মাথায় এই টেস্টটা করা উচিত, ঠিক আছে। এবং পিপি যেটা বলছি, মানে সেটা হচ্ছে পোস্ট প্যানক্রিয়াল। এই পোস্ট প্যানক্রিয়ালটা খাওয়ার 2 ঘন্টা পরে করা হয়, খাওয়ার 2 ঘন্টা পরে করতে হয়। আরেকটা টেস্ট হয় যেটা হচ্ছে র্যান্ডম টেস্ট। র্যান্ডম টেস্ট মানে যখন ইচ্ছা হলো করে নিলাম, এটাতে কোনো অ্যাকিউরেসি তো পাওয়া যায় না, জাস্ট আমার বোঝার জন্য যে কতটা ব্লাড সুগার লেভেল রয়েছে, এইটা বোঝার জন্য যতটুকু, সেটা হচ্ছে র্যান্ডম টেস্ট, ঠিক আছে। কিন্তু আসল না না একদম না, HbA1c ফাস্টিং এর সাথে রিলেটেড। HbA1c এক্স্যাক্টলি 12 ঘন্টা পরে করতে হবে, ঠিক আছে। বুঝলাম না, আরেকবার বলো, আরেকবার বলো। না 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 না, FBS এ গ্লুকোজের পরিমাণটা 110 কম হতে হবে, হ্যাঁ 110 মিলিগ্রাম পার্সেন্টেজ। আমি আর এতটা লেখার জায়গা নেই বলে আমি পার্সেন্টেজ লিখলাম। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 ml ব্লাড, ঠিক আছে। লেস দ্যান 100 K, আর পিপিটা হচ্ছে লেস দ্যান 140। হ্যাঁ, এই লেভেলটা কম যদি আসে তাহলে আমি বুঝবো নরমাল। এবার পিপিটা সবসময় বা ফাস্টিং পিপি যে সবসময় খুব অ্যাকিউরেট আসে সেটা নয়। কেন অ্যাকিউরেট আসে না এটাও বলছি। ধরুন আজকে আমি রাত্রিবেলা কথার কথা বলছি, আমি হয়তো কোনো অকেশনে গেছিলাম, সেখানে আমি অনেক খাওয়া দাওয়া করেছি, অথচ ইউজুয়ালি আমি মেনটেন করি। কিন্তু আজকে হয়তো আমি যেরকম খাওয়া দাওয়া খাই সেটা খাইনি, একটু অন্যরকম খাবার খেয়েছি। পরের দিন আমি ফাস্টিং করলাম, আমার কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়তে পারে। বা আমি পিপি যেটা করলাম, হয়তো আমি ইউজুয়ালি অন্যদিন আমি শাকসবজি খাচ্ছি, অনেকটা স্যালাড নিচ্ছি, ভাতটা খুব অল্প নিচ্ছি, অনেকটা ডাল নিচ্ছি, অনেকটা সবজি নিচ্ছি, নিয়ে খাচ্ছি। যেদিন আমি পিপি করলাম সেদিন হয়তো ওই রকম ভাবে খেলাম না, তার মানে কি দেখলাম আমার সুগার লেভেলটা হয়তো অনেক বেড়ে গেল, আমি অ্যাকিউরেসি পেলাম না। বা আমাকে সুগার টেস্ট করতে হবে বলে আমি ভীষণ একটা স্ট্রিক্ট ডায়েট করলাম সেই দিনকে, তাতেও আমার অ্যাকিউরেট হলো না। আমি ফাস্টিং পিপিটা তখনই করব যখন আমি নর্মাল ডায়েটে রয়েছি, মানে নর্মাল ডায়েট বলতে আমি সারা বছর যেভাবে মেনটেন করি, আমি সেই রকমই যখন খাবারটা খাচ্ছি আমি তখন এই টেস্টগুলো করব। এই জন্যই HbA1cটার দরকার। কারণ কি হতেই পারে আজকে হয়তো কোনো কারণে আমার মুড ভালো নেই, আমি খুব চিন্তায় রয়েছি বা খুব কষ্টে রয়েছি, আমার ব্লাড সুগার লেভেল বেশি থাকবে। তাই জন্য HbA1cটা কি করে, HbA1cটা গত 3 মাসে আমার ব্লাড সুগার লেভেলটা কেমন ছিল সেটা বোঝায়। তো 3 মাস ধরে তো আমার, মানে আমি যদি টানা 3 মাস একটা রুটিন মেনটেন করি, তাহলে সেই অনুযায়ী আমার ব্লাড সুগার লেভেল আসবে। সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই HbA1c টেস্টটা করা, প্রতি 3 মাস অন্তর HbA1c টেস্টটা করা। হাইপোগ্লাইসেমিয়া হলে, হাইপোগ্লাইসেমিয়া মানে সেটা হচ্ছে ফল করা। দেখবেন আমি বলে দিয়েছিলাম, নোট করেননি আপনি হাইপোগ্লাইসেমিয়া লেভেলটা কত? নোট করতে হবে না, যা আপনি খাচ্ছেন সেই টেস্ট করে পিপি করবেন, মানে সেটা খেয়ে পিপি টেস্ট করবেন। আর যদি আপনি মেনটেন করেন তাহলে যেভাবে আপনি আপনার রুটিনটা চালাচ্ছেন আপনি সেই টেস্টে পিপি লেভেলটা চেক করবেন, তবেই ওটা ঠিকঠাক আসবে, ঠিক আছে। আচ্ছা এবার একটু তাড়াতাড়ি, আমাদের টাইম আউট হয়ে গেছে অলরেডি।
হুম 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 হ্যাঁ, আমি তাহলে যেহেতু আজকে অলরেডি টাইম আউট হয়ে গেছে, এটা একটু ডেসক্রাইব করতে হবে, তাহলে পরের দিনকে আমাকে একটু মনে করাবেন, আমি এটা দিয়ে শুরু করবো, তাহলে তারপরে অন্য ডিজিজ নিয়ে বলবো, ঠিক আছে? হ্যাঁ, আমি পরের দিনকে এটা দিয়ে শুরু করবো তাহলে। ওকে। হুম র্যান্ডম টেস্ট মানে যখন ইচ্ছা তখন চেক করছে, সেটাই র্যান্ডম টেস্ট। আমার এখন মনে হলো আমি চেক করলাম, সেটা র্যান্ডম টেস্ট। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের মতন ক্লাসটা এন্ড করলাম। হ্যাঁ, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।